গুড মর্নিং, ওয়েলকাম টু স্টাডি ইন বাংলা। আজ 21শে জুলাই 2025। তো চলো আমরা 21শে জুলাই 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কি আছে চলো দেখি। তো প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে, ইউরোপীয় ইউনিয়ন দ্বারা কোন ভারতীয় তেল রিফাইনারি এর উপর প্রতিবন্ধকতা লাগানো হয়েছে? দেখো, ইউরোপীয় ইউনিয়ন কি আমরা জানি সকলে। এটা হচ্ছে ইউরোপের বেশ কিছু দেশের একটি রাজনৈতিক ও সামাজিক জোট, রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক জোট। এরা কেন ভারতীয় রিফাইনারির উপরে স্যাংশন লাগানো, প্রতিবন্ধকতা লাগালো? এর কারণ হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ। রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে রাশিয়াকে যুদ্ধ থামানোর প্রচেষ্টায় বা উদ্দেশ্যে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার সমস্ত ধরনের দ্রব্য স্যাংশন লাগিয়েছে, প্রতিবন্ধকতা লাগিয়েছে দ্রব্য। এবং এর সঙ্গে রাশিয়ার বেশ ঘনিষ্ঠ বলে পরিচিত ভারত এবং চীনের উপর দায়িত্ব দিয়েছিল, যাতে ভারত এবং চীন রাশিয়াকে বোঝায় যে যুদ্ধটা বন্ধ করার জন্য। এবং যদি না বোঝায় তাহলে ভারত এবং চীনের বিভিন্ন পণ্যের উপরে ইউরোপীয় ইউনিয়ন স্যাংশন লাগাবে। তো সেই উদ্দেশ্যে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিভিন্ন পণ্যের উপরে, সমস্ত পণ্যের উপরে স্যাংশন লাগিয়েছে এবং তার সাথে ভারতীয় নায়রা রিফাইনারি এর উপরেও স্যাংশন লাগিয়েছে। কেন লাগিয়েছে? কারণ নায়রা রিফাইনারিতে 49 সরি 49 49.13% শেয়ার আছে রাশিয়ার একটা কোম্পানির। সেই জন্য নায়রা রিফাইনারির উপরে একটা স্যাংশন লাগানো হচ্ছে। চলো এই সম্পর্কে আমরা এটা দেখে নিই। এই যে নায়রা, এটা আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি এই লোগোটা। এই হচ্ছে গুজরাটে অবস্থিত নায়রা রিফাইনারির প্ল্যান্টটা, যেখানে রাশিয়ান তেল কোম্পানি রোসনেফট এই রিফাইনারি, এই বলতে নায়রা রিফাইনারিতে উল্লেখযোগ্য অংশীদারত্ব আছে 49.13%, যার জন্য এটাকে স্যাংশন লাগানো হয়েছে। এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম এক স্থল তৈল শোধনাগার। 1 নম্বর তাহলে কোনটা? এটা তো দ্বিতীয়। প্রথম কোনটা? প্রথম হচ্ছে আমাদের এখানে আছে এই জামনগর রিফাইনারিটা হচ্ছে ফার্স্ট, ভারতের সব থেকে বৃহত্তম তেল রিফাইনারি। গুজরাটের দেবভূমি দ্বারকা জেলায় ভাদিনারে অবস্থিত নায়রা রিফাইনারিটা। এবার দেখো ইউরোপীয় ইউনিয়ন কি। ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে 27টি দেশের, ইউরোপীয় দেশের একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট, যেটি 1951 সালে বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, বুলগেরিয়া এবং নেদারল্যান্ড মিলে ইউরোপীয় কয়লা ও ইস্পাত সম্প্রদায় তৈরি করে, এবং যার এটা থেকে শুরু হয় ইউরোপীয় ইউনিয়নের কনসেপ্ট। এবং যার পরে কি হয়, 1993 সালে 1 নভেম্বর মাস্ট্রিক্ট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়নের গঠন হয়। যদি বলে ইউরোপীয় ইউনিয়ন শুরু হয় কবে, গঠিত হয় 1993 সালে। দুনিয়ার প্রায় 5.5% পপুলেশন ইউরোপীয় ইউনিয়নে বসবাস করে, মানে যে দেশগুলো আছে তাতে বসবাস করে, এবং পৃথিবীর 14 থেকে 18% জিডিপি কিন্তু এই দেশগুলোর হাতে আছে। সব থেকে বড় দেশ হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের ফ্রান্স, এবং সব থেকে নতুন দেশ এটা দেশ দেশ হলো ক্রোয়েশিয়া, 2013-তে যুক্ত হয়েছে। 2020 সালে ইউকে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করে চলে আসে। পরের প্রশ্ন দেখো, বলছে ন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অথরিটি এর চেয়ারপারসন কাকে নিযুক্ত করা হয়েছে? নিযুক্ত করা হয়েছে নিতিন গুপ্তাকে। নিতিন গুপ্তা, ন্যাশনাল ফাইন্যান্সিং রিপোর্টিং অথরিটি এর চেয়ারপারসন হিসেবে নিতিন গুপ্তাকে নিযুক্ত করা হয়েছে। ইনি একজন অবসরপ্রাপ্ত আইআরএস অফিসার। তিনি এর আগে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস এর চেয়ারম্যান ছিলেন। ন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অথরিটি কি দেখি। এটি হলো ভারতের একটি নিয়ন্ত্রক সংস্থা, যা কোম্পানি আইন 2013 দ্বারা 13 এর ধারা 132 দ্বারা গঠিত হয়েছে। 2018 সালে 1 অক্টোবর এটি কার্যকর করা হয়। গঠিত হয় 13 সালে এবং কার্যকর করা হয় 18 সালে। এর প্রধান কাজ হচ্ছে ভারতের আর্থিক প্রতিবেদন এবং নিরীক্ষা সংক্রান্ত মান তদারকি ও নিয়ন্ত্রণ করা। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি আফ্রিকা মহাদেশের কোন দেশকে
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ট্রাকোমা ফ্রি দেশ হিসাবে ঘোষণা করেছে? ট্রাকোমা কি? একটা চোখের রোগ, একটা চোখের রোগ হচ্ছে ট্রাকোমা, একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ইনফেকশনের কারণে হয়। এটা কোন দেশকে, আফ্রিকা মহাদেশের কোন দেশকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ট্রাকোমা ফ্রি ঘোষণা করেছে? এটা হচ্ছে সেনেগাল। সেনেগাল দেখো এখানে আফ্রিকা মহাদেশের এইখানে একদম পশ্চিম দিকটাতে সেনেগাল অবস্থিত, পশ্চিম তটে। তো সেখানে এবার দেখি জুলাই 2025 বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেনেগালকে ট্রাকোমা ফ্রি দেশ হিসেবে ঘোষণা করেছে। এর আগে আমরা দেখেছি ভারতকেও কিন্তু ট্রাকোমা ফ্রি দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে। তো যাই হোক, এইটা হচ্ছে আফ্রিকার একটা ছোট্ট দেশ সেনেগাল, যাকে ট্রাকোমা ফ্রি দেশ হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ট্রাকোমা ফ্রি দেশ হিসাবে ঘোষণা করা বিশ্বের 25তম দেশ এটা। এর আগে 25টা দেশকে ট্রাকোমা ফ্রি ঘোষণা করা হচ্ছে এবং আফ্রিকার 9তম দেশ। ওকে, ট্রাকোমা একটি চোখের রোগ, ইনফেকশন জনিত কারণে হয়। এটি একটি ব্যাকটেরিয়া বাহিত রোগ। ক্লামিডিয়া ট্রাকোমাটিস নামক একটা ব্যাকটেরিয়া, ক্লামোডিয়া ট্রাকোমাটিস নামক একটি ব্যাকটেরিয়া, এর দ্বারা এই রোগটি হয়, এই সংক্রমণের দ্বারা। বিশ্বে রোগের দ্বারা অন্ধত্বর ক্ষেত্রে, রোগের দ্বারা যেসব অন্ধত্বগুলো হয় বিশ্বে, তার মধ্যে এটা হচ্ছে এই ট্রাকোমা রোগটা হচ্ছে সব থেকে বড় কারণ, এর জন্য মানুষ অন্ধ হয়ে যায়। 2024 সালে ভারতকে ট্রাকোমা ফ্রি দেশ হিসেবে ঘোষণা করা হয়েছিল, কিন্তু সার্টিফিকেট দেওয়া হয়েছে 25 মে মাসে। দক্ষিণ পূর্ব এশিয়ায় তৃতীয় ট্রাকোমা ফ্রি দেশ হচ্ছে ভারত, তৃতীয়। ওকে, পরের প্রশ্ন, পরে দেখো আরো কি আছে। হু সম্পর্কে, হু বলতে কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা সম্পর্কে অনেকবার আলোচনা হয়েছে। প্রতিষ্ঠা হয়েছে 1947 সালে 7ই এপ্রিল। এই দিনটিকে প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে ঘোষণা করা পালিত হয় 7ই এপ্রিল তারিখটাকে। সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। সদস্য রাষ্ট্র 194টি। পরিচালনা এটি বিশ্ব স্বাস্থ্য অ্যাসেম্বলি, ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি দ্বারা পরিচালিত হয় এবং সকল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা এখানে উপস্থিত থাকে। এটা ইউএন এর, ইউনাইটেড নেশনের একটা অংশ। ওকে, পরের প্রশ্ন, কোন দেশ দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট কে সন্ত্রাসবাদী সংস্থা হিসেবে ঘোষণা করেছে? দেখো রেজিস্ট্যান্স ফ্রন্ট কি আগে একটু আমরা বলিনি। দেখো আমরা কিছুদিন আগে পুলওয়ামা আক্রমণের কথা সবাই শুনেছি। পুলওয়ামা আক্রমণের যে জঙ্গি সংস্থা এই আক্রমণের দায় নিয়েছে বা এই সংস্থা আক্রমণ করিয়েছে, সেটা হচ্ছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। এটা কি? এটা হচ্ছে একটি সন্ত্রাসবাদী সংস্থা যাকে আমেরিকা একটি সন্ত্রাসবাদী সংস্থা হিসাবে স্বীকৃতি দিল, মানে ঘোষণা করলো, স্বীকৃতি না, ঘোষণা করলো। দেখো দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট একটি পাকিস্তানের মদতপুষ্ট লস্কর ই তৈবা, এটা একটা সন্ত্রাসবাদী দল। এই সন্ত্রাসবাদী দলের সমস্যা একটা নতুন শাখা বলতে এটা একদম ডাইরেক্ট শাখা না। কেমন হচ্ছে দেখো, 2019 সালে 370 ধারা হাঁটার পরে কাশ্মীর ভ্যালিতে সন্ত্রাসীদের আনাগোনা, মানে পাকিস্তানি সন্ত্রাসীদের আসা যাওয়া এবং তাদের অ্যাক্টিভিটি অনেকটা কমে গেছে। এই সময় এই লস্কর ই তৈবা, জৈশ এ মোহাম্মদ, এই সমস্ত যে সন্ত্রাসবাদী দলগুলো আছে পাকিস্তানের, তারা কি করলো, রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে একটা নতুন দল তৈরি করলো এবং বিশেষ করে কাশ্মীরি যেসব জেহাদি আছে তাদেরকে এই দলে সামিল করতে শুরু করলো। ঠিক আছে, তো এটা কিছুদিন পূর্বে পহেলগামে হামলার পেছনে এই সংস্থা দায়ী ছিল, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, TRF। ওকে, TRF। আমেরিকা TRF কে সন্ত্রাসবাদী সংস্থা ঘোষণা করেছে এবং আমেরিকার যে সন্ত্রাসবাদী সংস্থার লিস্ট আছে তার 51তম দেশ হিসেবে ঘোষণা করেছে। একটা লিস্ট আছে আমেরিকার যেখানে পৃথিবীর সন্ত্রাসবাদী সংস্থাগুলোকে নথিভুক্ত করা হয়েছে, সেই লিস্টে সামিল করা। এতে কি হবে? এতে অন্যান্য দেশগুলোও এই TRF কে ন্যাশনাল সন্ত্রাসবাদী দেশ হিসাবে স্বীকৃতি দেবে এবং ভারতের একটা ভালো মেসেজ যাবে। ঠিক আছে, পরের প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল ইন্টারন্যাশনাল মুভমেন্ট টু ইউনাইটেড নেশন সম্মেলন 2025 এর উদ্বোধন করেছে কোথায়? এটা
উদ্বোধন করেছে উত্তরপ্রদেশের নয়ডাতে। এটা কি? দেখো আমরা দেখি, এটা উত্তরপ্রদেশের নয়ডাতে উদ্বোধন করা হয়েছে। এই কনফারেন্সে 108টিরও বেশি শহরে পৃথিবীর এবং 15টির বেশি দেশে আয়োজিত হবে। এই কনফারেন্সটা আসলে কি একটু বোঝো। যে ইন্টারন্যাশনাল মুভমেন্ট টু ইউনাইটেড নেশন, এটা হচ্ছে ছাত্রদের দ্বারা একটা সম্মেলন, ছাত্রদের দ্বারা একটা সম্মেলন। দেখো আমি বলে দিই তারপরে বলছি। 13 থেকে 19 বছর বয়সী স্টুডেন্টদের দ্বারা কনফারেন্সটি আয়োজন করা হয়। তারা বিশ্বের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে। দেখো আমরা জানি ইউনাইটেড নেশনে কি হয়। ইউনাইটেড নেশনে বিশ্বের বিভিন্ন দলে বিভিন্ন দেশের প্রতিনিধিরা আসে এবং সেখানে গিয়ে তারা পৃথিবীর বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে। ঠিক এটা একটা ডেমো ইউনাইটেড নেশনের মতন ব্যবস্থাপনা হয় সম্মেলনের মধ্যে, যেখানে 13 থেকে 19 বছরের বয়সী, সেটা দেশি বা বিদেশি, এমন যে প্রতিটা দেশের প্রতিনিধি থাকতে হবে, নাও থাকতে পারে, কিন্তু এই যে স্টুডেন্টরা এখানে থাকবে তারা এক একজন এক একটা দেশের প্রতিনিধিত্ব করবে। মনে করো আমি আর তুমি যদি এটা বলি, আমি আর তুমি, তাহলে তুমি ধরো ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করলে, আমি হয়তো আমেরিকার প্রতিনিধিত্ব করলাম, আর একজন হয়তো রাশিয়ার প্রতিনিধিত্ব করলো। এইভাবে এই স্টুডেন্টদের মধ্যে ইউনাইটেড নেশনের আদলে একটা কনফারেন্সের আয়োজন করা হয় এবং সেখানে সবাই পৃথিবীর বিভিন্ন বিষয় নিয়ে প্রতিনিধিত্ব করে। এরকম একটা কনফারেন্স শুরু হয় প্রথম 2011 সালে এবং এটি সদর দপ্তর হচ্ছে মুম্বাইতে অবস্থিত। পরের প্রশ্ন 6 দাগ, ভারতের জাতীয় পতাকা দিবস কবে পালন করা হয়? এটা হচ্ছে 22শে জুলাই পালন করা হয়। দেখো 22শে জুলাই ভারতের জাতীয় পতাকা দিবস হিসেবে পালন করা হয়। 1947 সালে 22শে জুলাই গণপরিষদ দ্বারা জাতীয় পতাকা গ্রহণ করা হয়েছিল। প্রথমবার 7 আগস্ট 1906 সালে কলকাতায় ভারতীয় জাতীয় পতাকা, যেটা তিরঙ্গা, কি উত্তোলন করা হয় প্রথমবার 1906 সালে কলকাতা। এরপর অন্ধ্রপ্রদেশের, দেখো অন্ধ্রপ্রদেশের একজন স্বাধীনতা সংগ্রামী পিঙ্গালি ভেঙ্কাইয়া প্রথম জাতীয় পতাকা তৈরি করে, ডিজাইন। তবে এই বর্তমান যে পতাকাটা, তার থেকে সেই পতাকাটা একটু আলাদা ছিল। বিদেশে বিদেশে প্রথমবার 1907 সালে জার্মানিতে প্রথম ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করে কে? ভিকাজি রুস্তম কামা, মাদাম কামা যেটাকে বলে, ম্যাডাম কামা। আধুনিক যে ভারতীয় পতাকা প্রাথমিক রূপ, আধুনিক যে ভারতীয় পতাকা একটি প্রাথমিক রূপ, জাতীয় আধুনিক ভারতীয় যে পতাকা তার একটি প্রাথমিক রূপ জাতীয় কংগ্রেসের 1931 সালের করাচি অধিবেশনে প্রথম গৃহীত হয় বা উদযাপিত হয়। দেখো 1906 সালে যে পতাকাটা উত্তোলন করা হয়েছিল সেটা ছিল এরকম, বন্দে মাতরম লেখা 3টে রঙের পতাকা। 1907 সালে জার্মানিতে যেটা উত্তোলন করা হয়েছিল সেটা ছিল এরকম। 1917 সালে একবার নতুন পতাকা করা হয় এরকম। 1921 সালে এটা করা হয় এবং 1931 সালে দেখো এই আমাদের জাতীয় পতাকার একটা সেম ভার্সন, শুধু মাঝখানে পতাকার বদলে চরকা আছে। 1947 সালে 22শে জুলাই এই জাতীয় পতাকাটা গণপরিষদ গ্রহণ করে। পরের প্রশ্ন, সম্প্রতি আলোচিত কাবো ডেলগাডো কোন দেশে অবস্থিত? এটা হচ্ছে তানজানিয়াতে অবস্থিত, তানজানিয়া, এটা হচ্ছে মোজাম্বিকে অবস্থিত, আফ্রিকার মোজাম্বিক। দেখো এই হচ্ছে মোজাম্বিকের একটা ম্যাপ। দেখো এই কাবো ডেলগাডোটা কি? একটা জায়গার নাম, মোজাম্বিকের একটা জায়গা। এখানে কেন এত আলোচনা হচ্ছে এটা নিয়ে, এটাই আমরা পড়ি। কাবো ডেলগাডো মোজাম্বিক দেশে অবস্থিত। ফ্রান্স, ইতালি, আমেরিকার এই অঞ্চলে 4টি এলএনজি, লিকুইড ন্যাচারাল গ্যাস প্রজেক্ট বানাতে চলেছে। এই প্রজেক্টটা যদি চালু হয় তাহলে দেখো আমরা বিভিন্ন সময় ধরে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন কনফারেন্স হয়,
সেখানে প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশ মিলে কতটা কার্বন নিঃসরণ করবে তার একটা পরিমাপ করা হয়। এই এস্টিমেটে যে পরিমাপটা করা হয়, যদি এই প্রজেক্টটা চালু হয় তাহলে সেই এস্টিমেটের 70% কার্বন নিঃসরণ এই প্রজেক্টের দ্বারাই হয়ে যাবে। যদি এই চারটে প্রজেক্ট মিলে 70% কার্বন নিঃসরণ করে, তাহলে পৃথিবীর অন্যান্য দেশ বা অন্যান্য কারখানায় কি হবে? এই নিয়ে সারা পৃথিবী জুড়ে একটা আন্দোলন বলো, প্রতিবাদ বলো, চলছে। তো এই জন্য এই কাবো ডেলগাডো জায়গাটা বর্তমানে খুব আলোচনায় আছে। এটা যদি হয় তাহলে কি হবে? যদি কার্বন নিঃসরণ বেশি হয়, গ্লোবাল ওয়ার্মিং হবে, যার ফলে কি হবে? পরিবেশ এবং প্রকৃতির ক্ষতি হবে, সমুদ্রের জলস্তর বেড়ে যাবে এবং পৃথিবী ধ্বংসের মুখে চলে যাবে। পরের প্রশ্ন, পৃথিবীর প্রথম এআই মডেল প্রাচীন মুরি লিপিকে দেবনাগরী ভাষায় কনভার্ট করার জন্য তৈরি করা হয়েছে কোন সংস্থা দ্বারা? কোন সংস্থাটা করছে? এটা করেছে আইআইটি রুরকি। আইআইটি রুরকি পৃথিবীর প্রথম এআই মডেল তৈরি করেছে, যেটা প্রাচীন মুরি লিপি। মুরি লিপিটা কি বলবো আমরা? দেবনাগরী লিপিতে কনভার্ট করতে পারবে। মুরি লিপি হচ্ছে মারাঠি ভাষার প্রাচীনতম রূপ। বর্তমানে মুরি লিপির কোনো ব্যবহার নেই, মানে এই লিপি বা এই ভাষা ব্যবহারকারী এখন নেই, এটা আর ব্যবহার হয় না। মুরি লিপিতে প্রায় 40 মিলিয়ন ডকুমেন্ট আছে, যেগুলোকে দেবনাগরী ভাষাতে কনভার্ট করা হয়। এই 40 মিলিয়ন ডকুমেন্টে কি আছে? বিভিন্ন জ্ঞানের কথা আছে, চিকিৎসা বিজ্ঞান, বিভিন্ন আয়ুর্বেদিক চিকিৎসা, বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের কথা এর মধ্যে আছে। সেই ডকুমেন্টগুলোকে যাতে সংরক্ষণ করা যায় তার জন্য দেবনাগরী ভাষাতে এটাকে কনভার্ট করে রাখা হবে। এই কনভার্টের জন্য যে এআই মডেলটা তৈরি করেছে সেটা করেছে আইআইটি রুরকি, আর এটা পৃথিবীর প্রথম এআই মডেল। এই মুরি থেকে কনভার্ট করে দেবনাগরীতে যেতে পারবে। দেখো, আইআইটি রুরকি সম্পর্কে যদি বলা হয়, এটি ভারতের পুরনো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন গুলোর মধ্যে একটি। এটা রুরকি উত্তরাখণ্ডে অবস্থিত। ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন অফিসার জেমস থমসন দ্বারা এটি 1847 সালে স্থাপিত হয়েছিল। দেখো পরের প্রশ্ন, বিলিভার্স ডিলেমা, বাজপেয়ী অ্যান্ড দ্য হিন্দু রাইটস, পথ টু পাওয়ার বইটির লেখককে? এটা লেখা হচ্ছে অভিষেক চৌধুরী। এই যে হচ্ছে বইটি, অটল বিহারী বাজপেয়ীর রাজনৈতিক এবং ব্যক্তিগত জীবন নিয়ে এটা লেখা হয়েছে। 1977 সালে যখন ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে আসেন, তখন মোরারজি দেশাইয়ের সাথে অটল বিহারী বাজপেয়ীর যে গোপন চুক্তি হয় তাও কিন্তু এই বইয়ের মধ্যে উল্লেখ পেয়েছে, জায়গা পেয়েছে। দেখো, অভিষেক চৌধুরী অটল বিহারী বাজপেয়ীর ব্যক্তিগত এবং রাজনৈতিক জীবনের উপর এই বইটি লিখেছেন। পরের এবং আজকের শেষ প্রশ্ন, ভারতের প্রথম ক্রিয়েটিভ টেক ইনস্টিটিউশন কোথায় স্থাপিত হয়েছে? এটা স্থাপিত হয়েছে মুম্বাইতে। মুম্বাইতে প্রথম ক্রিয়েটিভ টেক ইনস্টিটিউট স্থাপিত হয়েছে। ক্রিয়েটিভ টেক ইনস্টিটিউট কি? একটা ইনস্টিটিউট যেখানে টেক ফর টেকনোলজি সম্পর্কে ক্রিয়েটিভিটির শেখানো বা ক্রিয়েটিভিটির ব্যবস্থা করা হয়। ওকে, ক্রিয়েটিভিটি গুলোকে মানুষের বা স্টুডেন্টদের মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে সেগুলোকে উৎসাহ দেওয়া হবে এবং তার যাতে সেটাকে ভালোভাবে তৈরি করা যায় সেগুলো দেখা হবে। দেখো, মুম্বাইতে এই ক্রিয়েটিভ টেকনোলজি প্রথম ক্যাম্পাসটি উদ্বোধন হয়েছে। কেন্দ্রীয় ইনফরমেশন ব্রডকাস্টিং মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব এটার উদ্বোধন করেছে। এখানে দেখো, গেমিং, অ্যানিমেশন, ভিএফএক্স প্রভৃতি শেখানো হয়। ভিএফএক্স আমরা শুনি, ভিএফএক্স কি জিনিস? দেখো, বিভিন্ন সিনেমাতে, ধরো মার্ভেলের সিনেমা এন্ড গেম তোমরা দেখেছো, অ্যাভেঞ্জার্স এর সিরিজ, সমস্ততে বিভিন্ন ধরনের ভিএফএক্স এর মাধ্যমে কিন্তু এখন সিনেমাগুলো তৈরি করা হচ্ছে। তো এইসব ব্যবস্থা, গেমিং, অ্যানিমেশন, ভিএফএক্স, এগুলো এখানে শেখানো হবে।
বর্তমানে এই ক্যাম্পাসটি একটি টেম্পোরারি ক্যাম্পাস হিসেবে উদ্বোধন করা হয়েছে, পার্মানেন্ট ক্যাম্পাস মুম্বাইতে তৈরি হবে, আর এর জন্য সরকার প্রায় 400 কোটি টাকা বরাদ্দ করেছে। তো এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স, ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা দেখো, বিগত সপ্তাহে ব্যক্তিগত কিছু কারণে আমি ক্লাসগুলো করাতে পারিনি, তো এবার থেকে আবার কন্টিনিউ সবকিছু হবে। থ্যাংক ইউ, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো।